গত 2 বছর ধরে আমরা এই যে বাংলাদেশের মানুষ তৌহিদি জনতা আমরা কিন্তু স্লোগান দিয়ে আসছি, ভারত বয়কট, ভারত বয়কট, ভারতের সাথে কোনো সম্পর্ক নাই। তার মধ্যে আবার এই যে জামায়াত ইসলামের কিছু বুদ্ধিজীবী আছে, কথিত বুদ্ধিজীবী, এরা কিন্তু এবং একই সঙ্গে আরো নতুন গজিয়ে ওঠা কিছু রাজনৈতিক দল, তারা কিন্তু দুর্দান্ত সব কথাবার্তা বলছে এবং বাংলাদেশের মানুষদেরকে জিহাদে উদ্বুদ্ধ করছে। তারা কিন্তু বলছে যে ভারতের সাথে কিসের সম্পর্ক, তাদের সাথে কোনো সম্পর্কই রাখা যাবে না। বাংলাদেশে যে হাই কমিশনটা আছে এগুলো সব উচ্ছেদ করে দিতে হবে এবং ভারতের সাথে কোনো ব্যবসা বাণিজ্য করা যাবে না, সব বন্ধ। তাদের সাথে খালি চোখে চোখে রেখেই কথা বলতে হবে তাই না, এমনকি এমন কথা বলছে যে ওই যে এখন ভারত কি করছে যে পুশ ব্যাক করছে, অর্থাৎ তাদের দেশে কিছু লোকজন আছে যারা নাকি অবশ্যই মুসলমান, তো ভারতীয় প্রশাসন চিহ্নিত করেছে তারা নাকি অরিজিনালি বাংলাদেশি এবং তাদের কাছে বাংলাদেশি ডকুমেন্টও আছে। তারা বাংলাদেশ থেকে বৈধ অবৈধ বিভিন্ন কায়দা ভারতে ঢুকে বিভিন্ন জায়গায় থেকে তারা ওখানে কাজ কারবার করতো এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে ওই যে আগে যে সরকার ছিল তৃণমূল কংগ্রেস, তারা নাকি তাদেরকে নানাভাবে বৈধতার সুযোগ টুযোগ করে দিত ভোট পাওয়ার আশায়। তো এখন এই পশ্চিমবঙ্গে তো বিজেপি সরকার আসছে, তো তারা এখন ক্র্যাক ডাউন শুরু করছে। তাদের বক্তব্য হলো যে তোমরা অবৈধভাবে ভারতে ঢুকছো, এটা তো তোমাদের দেশ না, তোমরা তোমাদের দেশে চলে যাও, আর যদি না যাও আমরা তোমাদেরকে তোমাদের দেশে পাঠিয়ে দেব, তাই না? তো বাংলাদেশে জামাত ইসলাম সহ আরো কিছু কিছু দলের নতুন গজিয়ে ওঠা দল, তাদের যে নেতা তারা এতটাই ভয়ঙ্কর ভারত বিদ্বেষী, তারা কিন্তু একটা কথা বলছে ওই বাংলাদেশের যে বর্ডারে বাংলাদেশের লোকজন যখন অবৈধভাবে ভারতে ঢোকে বিএসএফ এর গুলিতে তখন তো একটা মারা যায় না, তো এরা বলছে আমি শুনছি যে বিএসএফ যদি একটা মানুষের লাশ ফেলে দেয় তাহলে বিএসএফ এর দুইটা বিএসএফ কে ফেলে দিতে হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বিএসএফ এর লোকজনদেরকে যে তুমি গুলি দিয়ে ফেলে দিবা, বিএসএফ এর লোকজন বাংলাদেশের বর্ডার ক্রস করলে না তুমি গুলি দিবা, তাই না? ওরা যদি বর্ডারই ক্রস করে বাংলাদেশে না ঢোকে তাহলে তুমি গুলি দিবা কেমনে? অথবা ভারতীয় 2জন লোককেও যদি বিএসএফ বাদ দেয়, যদি সিভিলিয়ান কোনো লোক তাদেরকেও আপনি 2জন ফেলে দিতে চান, তো তাদেরকে তো প্রথমত বর্ডার ক্রস করে বাংলাদেশে প্রবেশ করতে হবে, তাই না? তারপরে সেখানে আপনি গুলি দিবেন। তো ওই সুযোগ তো বাংলাদেশের বিজেপি পায় না। মানে এরা ভারত বিরোধিতায় এতটাই উন্মাদ হয়ে গেছে, এদের কাণ্ড জ্ঞান টান কিছু নাই। তো যাই হোক, ভূমিকা নিয়ে অনেক কথা বলে ফেললাম। আমরা কিন্তু অবশ্য ভারত বয়কট আন্দোলন করে সমর্থন করে আমরা কিন্তু বেসিক্যালি একটা আত্মতুষ্টি ভোগ করতাম যে যাক ভারতের আধিপত্য আমরা আর মেনে নেব না, তাদের বড় ভাই সুলভ আচরণ আমরা আর মেনে নেব না। কেন মেনে নেব? আমরা মুমিন মুসলমান, তাই না? তৌহিদি জনতা, মুমিন মুসলমান তৌহিদি জনতা। তারা কি ইসলাম অনুযায়ী এই যে হিন্দু মানে মুশরিক আর কি, তারা তো ওই যে নিকৃষ্ট প্রাণীর চাইতো অধম। তো তাদের আধিপত্যকে আমরা মেনে নেব? কোনোদিনও না, কোশ্চিন কালেও না। আমাদের ধরে প্রাণ থাকতে আমরা কোনো দিনও মেনে নেব না। এই হেতু আমরা কিন্তু ভারতের সাথে সব সম্পর্ক ছিন্ন করতে চাইছিলাম, যদিও বাংলাদেশ সরকার সেটা করে নাই। কেন করে নাই কে জানে। কিন্তু এই ইউনূস সরকার বাংলাদেশে যখন ক্ষমতা আসলো, এরপর থেকে ইউনূস সরকার সহ সবাই মিলে ভারতের বিরুদ্ধে একবারে জিহাদ ঘোষণা করে দিল। আজ নাকি কাল কখন আক্রমণ হয়, যুদ্ধ শুরু হয় কেউ জানে না। একেবারে শ্বাস রব পড়ে গেল। আমরা তো অপেক্ষাতেই ছিলাম, না জানি কখন জিহাদ শুরু হয়ে যায়। মানে বাংলাদেশের পক্ষ থেকে তৌহিদি জনতার কাছে তো ওটা জিহাদ, তাই না? আর ভারতের কাছে ওটা তাদের দেশ রক্ষার যুদ্ধ। দুইটার কাছে যুদ্ধ কিন্তু দুই রকম। মুমিন মুসলমানের কাছে জিহাদ, কারণ তারা অমুসলিম মানে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করছে ইসলাম প্রতিষ্ঠায়, রাইট? অর্থাৎ সেটা জিহাদ। আর ভারতের কাছে ওটা হলো দেশ রক্ষার যুদ্ধ, কারণ তারা মুসলমানদের থেকে নিজেদের দেশকে রক্ষা করছে। ওই 1.5 বছর ধরে ইউনূস যখন ক্ষমতা ছিল তখন আমরা কিন্তু মানে এরকম টান উত্তেজনাময় পরিস্থিতিতে ছিলাম। তো ফলে ভারত কি করেছিল, বাংলাদেশের মানুষদের জন্য যে ট্যুরিস্ট ভিসা এটা বন্ধ করে দিয়েছিল। যদিও আবার মানবিক কারণ দেখিয়ে বলছিল যে ঠিক আছে ট্যুরিস্ট ভিসা বন্ধ, বাট আমাদের মেডিকেল ভিসা টিসা চালু আছে, তোমরা এগুলো করতে পারো, সমস্যা নাই। কিন্তু সেটার সংখ্যা দিছিল অনেক কমিয়ে। এবং দীর্ঘ 2 বছর পর এসে
দীর্ঘ 2 বছর পর এসে এইবার এই ভারত কি ট্যুরিস্ট ভিসা চালু করে দিল। এখন অনেকেই বলা বলি করছে যে বাংলাদেশের সরকার প্রধান অর্থাৎ ওই তারেক রহমান প্রধানমন্ত্রী যখন উনি চায়নায় চলে গেলেন ভারতকে উপেক্ষা করে, তখন ভারত প্রমাদ গুনছে এবং ভারত উপলব্ধি করছে বাংলাদেশ তো তাদের হাতের থেকে বের হয়ে গেল। আমি ঠিক জানি না ভারতের হাতে কবে বাংলাদেশ ছিল, আসলে কোনো দেশ কারো হাতে থাকে নাকি, বরং বাংলাদেশ সত্যিকার অর্থে হাতে আসছে আমেরিকার, তাই না? যে ইউনুস 12 ফেব্রুয়ারি যে চুক্তি টুক্তি করে গেল, এতে করে বাংলাদেশ এখন পরিপূর্ণভাবে আমেরিকার হাতে। তো ভারতের হাতে বাংলাদেশ কি কখনো ছিল নাকি? এই ধরনের কোনো চুক্তি টুক্তি কি আছে? 1.5 বছর ধরে তো ইউনুস ক্ষমতায় ছিল, তাই না? অনেকেই বলছে শেখ হাসিনা নাকি বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল, কিন্তু কোনো চুক্তি টুক্তি তো বের করতে পারেনি। আর এখন তো ওই চুক্তি তো বের করা যায় যে বাংলাদেশকে সে ওই ইউনুস আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে, তাই না? তো যাই হোক, এরকম একটা অবস্থায় হঠাৎ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন চায়না সফরে গেল, তখন কিন্তু ভারত কথা নেই বার্তা নেই অনেকটা বিনা নোটিশে বজ্রপাতের মতো বলল যে ট্যুরিস্ট ভিসা চালু করা হয়েছে এবং 28 তারিখ থেকে তারা ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র গ্রহণ করবে। এবং আমরা কিন্তু ভাবছিলাম যে এখন যতই ভারত ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র গ্রহণ করুক আর ট্যুরিস্ট ভিসা চালু করুক, এতে কিছুই যায় না। বাংলাদেশের তৌহিদি জনতা এরা ওই আইভাক সেন্টারে গিয়ে, মানে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে কি ওই ভিসার জন্য আবেদন করবে না। আমরা কিন্তু এটাই ভাবছিলাম। বাংলাদেশের মানুষের আর যাই হোক, তৌহিদি জনতার ইমানই একটা জোশ আছে, ইমানই একটা মর্যাদা আছে। তারা কি এই মুশেক দেশে বেড়াতে যাবে নাকি? খেয়ে দেয় কি কাম আছে? নাই। আমরা কিন্তু ভাবছিলাম যে কেউ ওই আইভ্যাক সেন্টারে যাবে না, ভিসা সেন্টারে যাবে না। ও বাবা, একই কাণ্ড, একই কাণ্ড। একেবারে প্রথম দিনেই দেখেন যে শত শত না, রীতিমতো হাজার ছাড়িয়ে গেছে, হাজার হাজার লোক কিন্তু এই যে আইভ্যাক সেন্টারে গিয়ে তারা ভারতের ভিসার জন্য এখানে লাইনে দাঁড়িয়েছে। এখন কিছু লোকজন বলা বলি করছে এর মধ্যে মেডিকেল ভিসার অ্যাপ্লিক্যান্ট আছে এবং এর মধ্যে সিংহভাগ নাকি হিন্দু। হ্যাঁ, তা তো বটেই, আত্মতুষ্টি করার জন্য এটা বলাই যায়। এখানে অবশ্যই হিন্দু আছে, তবে এখানে 1 প্রতি 100 জনের মধ্যে আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি হয়তো 20 জন হিন্দু থাকতে পারে, 20 জন হিন্দু থাকতে পারে, কিন্তু বাকি 80 জনই মুমিন মুসলমান তৌহিদি জনতা। এবং তারাও কিন্তু ওই ভারত বয়কট আন্দোলনে ছিল, ভারতের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলবে বলে হুঙ্কার দিছিল। তারাই কিন্তু এখন গিয়ে এখানে লাইনে দাঁড়িয়েছে। ওই যে 2 দিন আগে দেখলাম না যে ওই ভারতের যে নতুন হাই কমিশনার কি ত্রিবেদী, তো উনি ভারতের আইভ্যাক সেন্টারে গেলে পরে সেখানে কিন্তু একেবারে ওই জামাত ইসলামের, শুনলাম পরে খবর যে জামাত ইসলামের নেতার বউ, সেই নাকি যে জামাত ইসলামের নেতা নাকি নিজেই ভারত বয়কট আন্দোলন করেছিল, ভারতের বিরুদ্ধে জিহাদ করবে বলে ঘোষণা দিয়েছিল, তারই ওয়াইফ দেখলাম মিন মিন করে সেই ভারতীয় হাই কমিশনারকে বলছে আমাদের মেডিকেল ভিসা পাচ্ছি না, আমার হাজব্যান্ড খুবই অসুস্থ, খুব দ্রুত যাইতে হবে। এই হলো অবস্থা। যাই হোক, বাংলাদেশের মানুষ কেন জানি আবারও প্রমাণ করতে চাচ্ছে যে তাদের কোনো আত্মসম্মান বোধ নাই, তারা বেশরম বেলজ্জা, মানে তাদের কোনো মানে লজ্জা শরম এগুলো কোনো বালাই নেই। তাই যদি থাকতো তাহলে এইরকম ভাবে অন্তত ভারতীয় ওই আইভ্যাক সেন্টার ভিসা সেন্টারে গিয়ে এভাবে লাইন দিয়ে দাঁড়াতো না। আর যেহেতু প্রথম দিন, তো প্রথম 1-2 দিন, তো দিন যত যাবে এই লাইন কিন্তু বাড়বে, এই দিন যত যাবে লাইনের দৈর্ঘ্য কিন্তু বাড়তেই থাকবে, সংখ্যা কিন্তু বাড়তেই থাকবে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এখন কথা হচ্ছে যে এই স্লট টলট পাওয়ার ব্যবসাটা তো দালালরা করতো টাকা পয়সা নিয়ে, এখন এরা কি এটা অলরেডি ধরে ফেললো কিনা কে জানে। তো দেখবেন যে ওই 7, 8, 9, 10, 11, 15 হাজার টাকা দিয়েও কিন্তু দালাল ধরে ওই ভারতীয় ভিসার স্লট মানুষ কিন্তু ঠিকই কিনবে, এবং এই তৌহিদি জনতার লোকজনই কিনবে, কিনে তারপর ভিসা লাগাবে, তারপরে ভারতে যাবে। আমি জানি না ভারতে কি কারণে তারা যাবে, তবে এটা আমি বলতে পারি যে বর্তমানে কিন্তু ভারতের লোকজন বাংলাদেশের লোকজনদেরকে অনেক অনেক বেশি ঘৃণা করে। এতদিন বাংলাদেশের লোকজন একতরফা ভারতের লোকজনদেরকে ঘৃণা করে এসছে বছরের পর বছর। ভারতের লোকজন, সাধারণ লোকজন থেকে দেখছে, দেখার পর ওরাও কিন্তু, ওদের তো গন্ডারের চামড়া অনেকটা, কাতুকুতু দিলে 1 বছর লাগে ওর ওই কাতুকুতু অনুভব করতে। কিন্তু ইদানিংকালে যেটা দেখা যায়, কিছু বাংলাদেশের কিছু ঘটনা তাদের এমন ভাবে আলোড়িত করছে
তাদের কিন্তু ঘুম ভেঙে গেছে এবং তারাও কিন্তু সমানে এখন বাংলাদেশের তৌহিদি জনতাকে ঘৃণা করে এবং তারা বাংলাদেশের এই তৌহিদি জনতাকে জীব জানোয়ার মনে করে, কয় যে জন্তু, এরা জঙ্গলি জন্তু এরকম। আমি এদের সাথে কথাটা বলে দেখছি যে তারা এই ধরনের মন্তব্য করে। সুতরাং বাংলাদেশের তৌহিদি জনতা, আপনারা ঘৃণা করবেন ভারতকে, ভারতের মানুষদেরকে, এরপর লাইন দিয়ে দাঁড়িয়ে রোদের মধ্যে অবশেষে মনে করেন ভিসা পাইলেন, ভারতে যখন যাবেন একটু সতর্ক সাবধানে থাকবেন, নইলে কিন্তু বিপদ হতে পারে। কারণ আগের মতো আপনাদের জন্য আর নিরাপদ জায়গা নাই। আপনাদের মানে বাংলাদেশে হিন্দুদের জন্য যেমন নিরাপদ জায়গা নাই, কোনো কারণ ছাড়াই হিন্দুরা মূর্তি বানাচ্ছে, তাদের গাই বান্ধায়, তাদের টাকা দিয়ে মূর্তি বানাচ্ছে, তাই না? তো তৌহিদি জনতা এখন এটা ভেঙে দিবে, মন্দির ভেঙে দিবে, হিন্দুদের জবাই করবে, এই ধরনের হুঙ্কার ছাড়ছে, তাই না? তা আপনারা বাংলাদেশে হিন্দুদের ব্যাপারে তাদের জবাই করবেন, হুঙ্কার দিবেন, একটা একটা হিন্দু ধরে ধরে জবাই করার হুঙ্কার দিবেন, এরপরে আপনারাই আবার ভারতে বেড়াতে যাইবেন এবং সেখানে আপনি নিরিবিলি শান্তিতে থাকবেন। বিষয়টা কি এত সহজ? তাদেরও তো রক্ত মাংসের শরীর, তাই না? তারা যখন কন্টিনিউয়াসলি এগুলো শুনে দেখে, তো তারাও ক্ষিপ্ত হবে না? নাকি আপনারা তো আনতে তারা এখনো গন্ডার হয়ে থাকে, তাই না? কখনো ঘটনা একতরফা থাকে না, আপনারা একতরফা ঘৃণা করতেই থাকবেন, সারাক্ষণ তাদের বিরুদ্ধে যুদ্ধের হুঙ্কার দিতেই থাকবেন, আর তারা চুপচাপ বসে থাকবে। হ্যাঁ, অনেকদিন বসেছিল এবং আমরা, বিশেষ করে আমিও কিন্তু আশ্চর্য হতাম, কি এদেরকে আত্মসম্মান বলে কোনো কিছু নাই নাকি, এদেরকে হিন্দু ব্রাদারহুড বলে কোনো কিছু নাই নাকি? কিন্তু ইদানিংকালে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, হিন্দু ব্রাদারহুড ভিতরে ভিতরে কতটা পোষণ করে কে জানে। তবে তারা বাংলাদেশের মানুষদেরকে আগের মতো ওই রকম ভালো দৃষ্টি বা ভালোবাসার দৃষ্টি দিয়ে দেখে না, এটা কিন্তু আমার নজরে পড়ছে। অতএব যারা ভারতে যাবেন বেড়াতে, খুব সাবধান থাকবেন। ধন্যবাদ।